चेहरा आईना है मेरा चेहरा, अपनी तस्वीर तू देख ले, उठा दिल पर निगाहों को, अपनी तकदीर तू देख ले, आईना है मेरा चेहरा। आदमी आईना नहीं होता, वक्त को सब कुछ मंजूर नहीं होता, झूठ की उम्र तब तलक होती है जब तलक सच का सामना नहीं होता। वेलकम टू टॉक झाल मिष्टी विथ इप्सिता। আমি ইপসিতা, এখানে নো গালাগালি, নো কিস্তি, অনলি মস্তি। তো আজকের ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম সেটা আইনা সিনেমার গান। এই সিনেমা থেকে আপনাদের আমি ইয়ে রাত খুশনসিব হ্যাঁ গানটাও শুনিয়েছিলাম। তো আজকে এই গানটা কেন গাইলাম, গানের কথাগুলো শুনেছিলেন। অ্যাকচুয়ালি এখানে এক অহংকারী বোনকে তার খুব সিম্পল বোন সে উত্তর দিচ্ছে। অহংকারী বোন তার অহংকার দেখাচ্ছে, আর সিম্পল যে বোন সে তাকে সিম্পলভাবে উত্তর দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে झूठ की उम्र तब तलक होती है जब तलक सच का सामना नहीं होता। মানে আপনি মিথ্যা কথা বলছেন ঠিক আছে, কিন্তু সেটা সেই মিথ্যেটা ততদিনই অবধি টিকবে যতদিন সবার সামনে সত্যিটা না চলে আসছে। তো ঝুট কি উম্র তব তলক হতি है जब तक सच का सामना नहीं होता। তো আজকের এই ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশনে এই গানটা দিলাম আমি অবশ্যই আমাদের ওয়াইটি স্বনামধন্য দালাল, লাতখোর দালাল তার জন্য। কারণ সে এরকম অহংকার সবসময় দেখায় যে আমি যেটা বলছি সেটাই শেষ কথা, আমি সত্যবাদী, আমি আয়নার মতো সত্যবাদী, স্পষ্ট সব আমার মধ্যে স্বচ্ছ তোমরা দেখতে পাবে। যেমন কিনা আপনারা দেখেছিলেন ওই যে রানাঘাটে, আরে সেই ফ্ল্যাটে দেখতে পেয়েছিলেন না যখন ও বলছিল মন্দিরার সম্পর্কে, দেখতে পেয়েছিলেন না? তো ঠিক, তো আজকে একটা ভিডিও করেছে যেখানে কিনা অবশ্যই তার সাথে কি না কি হয়েছে, উফ বাবা কি হয়েছে এরকম কিছু বলে ভিকটিম কার্ড খেলে একটা ভিডিও করেছে। তো সেই ভিডিওর প্রথমেই অবশ্যই অ্যাটাক কাকে না, সঙ্গীতা দিদিভাইকে, আমাদের সঙ্গীতা ম্যাডামকে বলছে যে একজন 40 মানুষ সে পাগলের প্রলাপ বকছে। কেন? তার পেছনে ও লজিক দেখিয়েছে। ও তো লজিক ছাড়া কোনো কাজ করে না, জানেন না? লজিক দিয়ে ভাত মেখে খায়, আবার যখন বের করে সেটাও কিন্তু তার পেছনেও লজিক থাকে, ঠিক আছে? তো যেটা কিনা কিছু মানুষ খাওয়ার জন্য হাঁ করে বসে থাকে। তো বলছে যে হ্যাঁ ওনাকে পাগল বলছি, তার পেছনে কারণ আছে, কারণ উনি আজ একজনকে ভালো বলছেন আবার কিছুক্ষণ পর তাকে খারাপ বলছেন। মানে জাস্ট লাইক ইউ। যেমন কিনা কিছুদিন আগে মন্দিরা কি ভালো ছিল, মন্দিরা কত ভালো, মন্দিরা এত ভালো, মন্দিরা তত ভালো, মন্দিরা এই ভালো, মন্দিরা সেই ভালো, মন্দিরা সব ভালো, তাই না? মন্দিরা সব ভালো, আর সোমনাথের এই খারাপ, সোমনাথের সেই খারাপ, সমস্ত খারাপ, আর ওই হুলের সমস্ত কিছু ভালো বলছিল না। তারপর থেকে হঠাৎ কি হলো, এখন মন্দিরাও খারাপ, এখন মাঝখানে আবার সোমনাথ ভালো হয়েছিল, সোমনাথও খারাপ হয়ে গেছে। তো এই জিনিসগুলো ও করে, তো ও নিজে করে, তো তাই জন্য ও সঙ্গীতা দিদিভাইকেও ও নিজের ক্যাটাগরিতেই ফেলছে। বুঝতে পেরেছেন? তাহলে ওর লজিকে ও যে নিজেই ভুল বলছে কথাটা, সেটা প্রমাণিত হয়ে গেল। তো এই যে ও সঙ্গীতা দিদিভাই সম্পর্কে কথাগুলো বলছে, তার মধ্যে বলছে যে যেই সঙ্গীতা দিদির কথা শুনছে না সেই নাকি সঙ্গীতা দিদির কাছে খারাপ হয়ে যাচ্ছে। জাস্ট লাইক ইউ, ওরও তো কথা যে না শুনছে, যে ওর ফোন না তোলে ওর কাছে খারাপ হয়ে যায়। যেমন কিনা ও বারণ করেছিল মিটআপে গিয়ে, যে আর কি ওর অপোনেন্টদের সাথে গিয়ে মিশে গেছিলো, তাকে বারণ করেছিল যেও না, কিন্তু চলে গেছিল বলে সঙ্গে মিটআপের পরেই সে খারাপ হয়ে গেছে। তারপর হচ্ছে গিয়ে মিটআপে যারা ওকে আগলে পড়ে, মানে বুক দিয়ে আগলে রেখেছিল, একদম ঢাল হয়ে সামনে দাঁড়িয়েছিল, তাদের সাথে ওর কি এমন হয়েছে যে তারা আজকে ওর কাছে খারাপ হয়ে গেছে, তাই না? তো এখানে সঙ্গীতাদির কথা যদি আসে, সঙ্গীতাদি যদি দেখে যে একজন মানুষকে আমি সাপোর্ট করছি, কিন্তু পর মুহূর্তেই তার সম্পর্কে কেউ একজন কোনো তথ্য আমার সামনে তুলে দিল, আমি সেই তথ্যটা বিচার করে দেখলাম আরে হ্যাঁ এ তো ঠিক বলছে, তার মানে আমি যাকে সাপোর্ট করেছিলাম ঠিক করিনি, ভুল হয়েছে আমার। তো সেই জন্য পর মুহূর্তেই উনি সাপোর্ট তুলে নেন। উনি তো আর ওর মতো দালালি করতে বসে নেই যে বুঝছে, দেখছে, শুনছে যে মানুষটাকে সাপোর্ট করছে সেই মানুষটা ঠিক না, তার সত্ত্বেও শুধুমাত্র দালালি করার স্বার্থেই তার পেছনে চীনের জোকের মতো আটকে থাকবে। সঙ্গীতা দিদিভাইয়ের তো আর সেই মানে দায় পড়েনি, ঠাকা পড়েনি,
ওনার কাছে মানুষ এসছে। তো যাই হোক, গতকাল দেখেছিলাম যে একটা লাইভ হয়েছিল, সেই লাইভটাতে দেখেছিলাম যে একজন তিনি ভগবত গীতা হাতে নিয়ে বসেছেন। তিনি যে কত বড় মিথ্যেবাদী, কত বড় স্বার্থপর, কত বড় অসভ্য মহিলা, সেটা তো দেখেই বোঝা যায়। আমি আমার সম্পর্কে যেটা উনি বলেছেন তাতেই বলবো, ওনার সাথে আমার কিচ্ছু হয়নি। ওনাকে ওনাকে মানে উনি আমার কাছে পৃথিবীতে উনি যে এক্সিস্ট করেন আমি তাই জানি না। উনি কিছু কমেন্ট আমায় করেছেন, সেই কমেন্টগুলোর আমি উত্তর দিইনি বলে আমি ওনার কাছে অসভ্য মেয়ে হয়ে গেছি। আর সেই আর কি ওর চোখের মনি ভালো। তাহলে চিন্তা করে দেখুন, যার মানে যে শুধুমাত্র মানে এইটুকু স্বার্থ, যার পান থেকে চুন কষলেই স্বার্থ চটে গিয়ে অসভ্য হয়ে যায়, নাম মানে যেটা অরিজিনাল নাম ইপসিতা থেকে ঢেপসিতা হয়ে যায়, সেই পাগল মহিলাকে, এই পাগল মহিলা এরা দুজনকে সাপোর্ট করবে না তো আর কি করবে? কিচ্ছু করার নেই। আজকে ওর লেভেলটা ওই জায়গাতেই এসে দাঁড়িয়েছে। যেই মানুষটা আর কি দুদিন আগেও এই হাইকোর্টে গিয়ে দাঁড়িয়েছিল সঙ্গীতাদির পাশে, সীমার পাশে, তারপর আরও যারা আছে, যারা কি না তাদের মধ্যে অনেকেই এই দালালের শাস্তি চায়, তার পাশে দাঁড়িয়েছিল। তাকে গলার মালা করে ঝোলাতে হচ্ছে, কারণ ওরা ঝোলানোর মতো কিছু নেই। তো সেই মহিলা যে কত বড় মিথ্যাবাদী তার তো প্রমাণ আমাদের কাছে তুলে দিয়েছেন স্বয়ং সঙ্গীতা দিদিভাই। যে সে মানে কল রেকর্ডিং, একেবারে তার মুখের কথা শুনিয়ে দিয়েছে। কল রেকর্ডিং না, মনে হয় ওটা কোনো ভয়েস ক্লিপ মেসেজ হবে। তো যে কোনো যাই হোক একটা ভয়েস সেখানে শুনলাম, সেখানে উনি নিজে মুখে স্বীকার করছে ওর সাথে কত ভালো সম্পর্ক আর কত কি। তো এখন যে স্বার্থের জন্য শুধুমাত্র সঙ্গীতা দিদিভাইয়ের সাথে পেরে উঠছে না বলে এই ভদ্রমহিলা মানে এই দুজনকে যে গলার মালা করেছে আর একে অপরের সাথে ঝুলছে, এটা আর বুঝতে আমাদের কিছু বাকি নেই। তো যে কিনা নিজেই এক মুহূর্তে অন্য একে অপরের সাথে সম্পর্ক মানে নষ্ট করে দেয়, একটু পান থেকে চুন কষলেই, একটু কিছু হলেই, উইদাউট এনি রিজন, সে কোন হিসাবে সঙ্গীতা দিদিভাইয়ের ওপর আঙুল তোলে তো তুলুক, কিন্তু যেটা লজিকলেস, এই যে ও যে আঙুলগুলো তুলছে সঙ্গীতা দিদিভাই, শুধুমাত্র ওর ওই যারা হাঁ করে সকালবেলা বসে থাকে ওর মানে পিছনের দিকে তাকিয়ে দো বুন জিন্দেগি কি নেবে বলে, তাদের মাথাতেই শুধু ঢুকবে, সাধারণ মানুষের মাথায় ঢুকবে না। কারণ ওই যে গীতা ধরে, ভগবত গীতা দিয়ে যে নাটক শুরু করে যে নাটকটা করেছিল, তার ভান্ডা কিন্তু অলরেডি সঙ্গীতা দিদিভাই ফাটিয়ে দিয়েছে। তো যাই হোক, দালালের তো একদম পা থেকে মাথা অবধি জ্বলে গেছে। কারণ সঙ্গীতা দিদিভাই একেবারে ওকে মানে ওর যে ক্যারেক্টারটা একদম তুলে ধরেছে সঙ্গীতা দিদিভাই, ওর মুখের সামনে আয়না ধরেছে, সেখানে ও নিজের আসল রূপ দেখে ও সহ্য করতে পারছে না। আজকে বলছে যে আচ্ছা চিন্তা করে দেখুন তো, শুধুমাত্র কাউকে আমি পছন্দ করি না সেই জন্যই কি আমার কারোর উচিত তাকে অসভ্য মহিলা, জানোয়ার মহিলা, এই ধরনের কথা, এই ধরনের যে কয়েকটা চারটে শব্দ, সেই শব্দগুলো কি প্রয়োগ করা উচিত? না, একদম উচিত না। তার চেয়ে বরং কী করা উচিত, যার সাথে কোনো জাত শত্রুতা নেই, যে আমার সাথে কোনো শত্রুতা করেনি, তাকে কি করা উচিত? তাকে কি বলা উচিত? তার মায়ের গর্ভ হচ্ছে নর্দমা, যেহেতু তার মায়ের গর্ভ নর্দমা, তাই জন্য নর্দমা থেকে নর্দমার কীট বেরোয়, এই কথাগুলো বলা। তারপর হচ্ছে গিয়ে কোনো শত্রুতা নেই, তাও কাউকে অকর্মণ্য, ধর্মের সার, এই ধরনের ওয়ার্ডগুলো, আরও গালাগালি তো ছেড়ে দিই, খামা চু, সে তো ছেড়ে দিচ্ছি, এইগুলো বলা উচিত, তাই না? অশিক্ষিত এই ওয়ার্ডগুলো মানে অ্যাকচুয়ালি ও সেগুলো মানে ঠিকভাবে ডিফাইন করেছে, তো সেই জন্য ও নিতে পারছে না। কিন্তু ও ভুলে গেছে যে কোনো শত্রুতা ছাড়াই, কোনো রকম কোনো শত্রুতা ছাড়াই ও কার বিরুদ্ধে কি বলে এসছে, উইদাউট এনি প্রুফ। সন্দীপকে চুল্লুখোর, তার মায়ের গর্ভ নর্দমা থেকে শুরু করে তাকে আজ মানে হাজারো গালাগালি যাকে বলে, যে ওয়ার্ডগুলোকে আমরা গালাগালির পর্যায়ে ফেলতে পারি, শুয়োরের ড্যাশ, এর ড্যাশ, তার ড্যাশ, এই সমস্ত কিছু ও বলে রেখেছে। যখন বলছিল তখন মনে হচ্ছিল না যে আমি কি হিসাবে একে বলতে পারি। আরে সন্দীপ তো হয়তো ওকে তখন চিনতই না। সেখানে দিনের পর দিন সঙ্গীতা ম্যাডামকে নিয়ে যেরকমভাবে নোংরামি করছে কাসুন্দি দিদি হ্যানাত্যানা করে, ওটা সঙ্গীতা দিদি বেশ মজার ছলেই নিয়েছেন। কারণ উনি বলেছিলেন ভিডিওর মধ্যে যে ওটা মজা, ঠিক আছে চলো মজা, আমি বুঝতে পারি, মজাটাকে মজাভাবে নিই। কিন্তু দিনের পর দিন যেরকমভাবে সঙ্গীতা দিকে নোংরাভাবে অ্যাটাক করছে তো সেক্ষেত্রে এখন একবার উনি উত্তরটা দিয়েছেন বলে ও নিতে পারছে না। ও
ও নিতে পারছে না, কারণ ওর সম্পর্কে প্রত্যেক কথা যে বিশেষণ পুরো একেবারে খাপে খাপ পঞ্চুর বাপের মতো মিলে গেছে, তো সেই জন্য জ্বলে পুড়ে উঠেছে। তো যাই হোক, এরপর এই দালাল নিয়ে আসলো এমন একজনের প্রসঙ্গ যার সম্পর্কে আমি খুব বেশি কিছু না জানলেও মোটামুটি বেসিক নলেজ আছে আমার। তো তার একটা চ্যানেলও ছিল, তো সেই চ্যানেলটা এখন হয়তো নেই, কারণ সে যেহেতু একটা চাকরি করে আর সেই চাকরিটা সত্যি সেই লেভেলের, আর এখান থেকে ওনার ইনকাম করার নেই, তাই জন্যই আর শুনেছি যে চ্যানেলটা উনি কন্টিনিউ করছেন না। মামাই বলে যাকে আমরা চিনি তাকেই ও আলট্রা এডুকেটেড বলে বলছে। তো এই মামাইকে আলট্রা এডুকেটেড বলে যেভাবে ও পিঞ্চ করছে, তাতে মনে হচ্ছে যে ওর যে শিক্ষা, সেই শিক্ষাটাকে আর কি ছোট করে দেখাতে চাইছে। তো ওর যে শিক্ষা সত্যিও আলট্রা এডুকেটেড, সেই জন্যই না ও একটা সেরকম লেভেলের চাকরি পেয়েছে। হ্যাঁ, তো তাকে ও এরকমভাবে পিঞ্চ এই কারণেই করছে, কারণ ও যে মানে আমাদের এই দালাল, তার তো শিক্ষার কোনো মূল্য নেই, তার তো শিক্ষাগুলো শুধু পাশে লেখা ছাড়া আর কোনো কাজে আসবে না, সেগুলো দিয়েও কোনো একটা জব কিছু পাবে না। সেই জন্যই যদি কাউকে দেখে সেরকম লেভেলে চাকরি করতে বা সেরকমভাবে প্রতিষ্ঠিত হতে, ওর প্রচণ্ড হিংসা হয়। তো সেখানে মামাইয়ের একটা কথা তুলেও বলল যে মামাই বলেছে যে অনেক সময় গ্রুপের মধ্যে থাকতে গেলে অনেক সময় চুপ করে থাকতে হয়। তো হঠাৎ করে সেই কথার মাঝখান থেকে ও নিয়ে আসলো যে গ্রুপে এই কথাটা যে বলে ও হাততালি দিল যে বাহ, দারুণ, স্লো ক্ল্যাপ। যে গ্রুপের মধ্যে থাকতে গেলে অনেক সময় অনেক কিছু চুপ করে থাকতে হয়। তো তখন ও বলছে যে আইন কোথা থেকে কেন চুপ থাকবে, আইন কিন্তু চুপ থাকার কথা বলে না। তো এখানে আইন আর গ্রুপ দুটো তো সম্পূর্ণ আলাদা বিষয়। গ্রুপের মধ্যে চুপ করতে হয়, এই গ্রুপটা নিশ্চয়ই কিছু পার্সোনাল কয়েকজনের মেলানো একটা গ্রুপ, সেখানে আইনের প্রসঙ্গ আসেই কি করে? মানে এ যে কতটা আলট্রা মডার্ন প্রো ম্যাক্স লেভেলের অশিক্ষিত, মাঝে মাঝেও বুঝিয়ে দেয়। মামাই যে কথাটা বলেছে, যদি বলে থাকে যে গ্রুপে অনেক সময় অনেক গ্রুপের মধ্যে থাকতে গেলে অনেক সময় চুপ করে থাকতে হয়, তো সেটা সত্যি কথা। সেটা গ্রুপ কেন, সে তো মানুষের ফ্যামিলির মধ্যে থাকতে গেলেও মানুষকে অ্যাডজাস্ট করে থাকতে হয়। কোনো একজন সদস্যের কথা যদি পছন্দ না হয়, চট করে সেটার অপোজ না করে, অনেক সময় এরকমও হয় যে সেই ব্যক্তি তার ভালোর জন্য বা আরও সবার ভালোর জন্য অনেক সময় চুপ করে থাকতে হয়, সেটা আলাদা। সেটার সাথে আইনের কথার কোনো তুলনাই হয় না। আইন কখনো কেন কাউকে বলবে চুপ করে থাকার কথা? আইন শুধু চায় সাক্ষ্য আর প্রমাণ। তো এই যে এত বড় বড় হাততালিটা দিল মামাইয়ের যে কথাটা, যে জন্য যেখানে মামাই বলেছে যে অনেক সময় গ্রুপের মধ্যে থাকতে গেলে অনেক কিছু চুপ করে থাকতে হয়, তো এটা মানে বা অনেক কিছু আর কি চেপে রাখতে হয়, এই কথাটাই তো ও বলেছে। ও যে মানে ভিডিওতে যা বললো, তাহলে এই কথাটা শুনে ওর হাততালি দেওয়ার কি আছে? মামাইয়ের সাথে ও বলছে নাকি একদিন স্ক্রিন শেয়ার করে ওর খুব ইচ্ছা মামাইকে কিছু প্রশ্ন করবে। তো তাহলে সবার আগে তাহলে বলি যে মামাইয়েরও উচিত, ও যখন যদি এই প্রশ্নটা করে, যদি বলে যে গ্রুপের মধ্যে থাকতে গেলে অনেক কিছু চেপে রাখতে হয়, চুপ করে থাকতে হয়, তাহলে সেটা তুমি কেন বললে, আইন কখন বলেছে? যদি এই কথাটা বলে, তখন ও মামাইয়ের উচিত জিজ্ঞাসা করার, তাহলে এই যে সীমার বাড়িতে প্রথম যে নোটিশ এসেছিল সেটা জানতে পেরেও, মানে এমনকি গ্রুপের মধ্যেও অনেককে জানতে দেয়নি। এই গ্রুপের যারা মাথা ছিল, সে সময় যখন গ্রুপের মাথা ছিল, তারা ছাড়া মানে যারা শুধুমাত্র নামেই গ্রুপে, যেমন কিনা আমি ধরুন সে সময় ওই গ্রুপটার মধ্যে ছিলাম, তো আমি তো জানতেও পারিনি যে সত্যি সীমার বাড়িতে নোটিশটা এসছে কিনা। আমি জানতে পেরেছিলাম তখনকার প্রতিপক্ষরা যারা ভিডিও করেছিল তারা যেভাবে বলছিল, তাতে মনে হচ্ছিল, বডি ল্যাঙ্গুয়েজ যা দেখে বুঝছিলাম যে সত্যিই হয়তো একটা নোটিশ উকিলের এসছে, না হলে এরকমভাবে বলার সাহস পেত না এই উকিলের নোটিশ নিয়ে। তাহলে তখন এরা যে চেপে গেছিল, এই যে ধনঞ্জয় যাকে বলা, এখন এই যে একটু পরেই যাকে ভাই বলে বলল, সেই ভাই আর ও মিলে সবাই কাউকে, এই গ্রুপের কাউকে কানো কান খবর হতে দেয়নি যে সত্যি সীমার বাড়িতে উকিলের নোটিশ এসছে, আর সম্পূর্ণ সেটাকে চেপে একেবারে মানে যাতে কেউ না জানতে পারে সেরকম নির্দেশ দিয়েছিল। আর সেই যখন এখন স্লো ক্ল্যাপ দিচ্ছে না, আমি ভাবছি যে কত বড় দোগলা হলে এটা সম্ভব। তো যাই হোক, তারপর যে কথাটা ও তুললো সেটা হচ্ছে গিয়ে এই যে ওর ভাই, তার সে বেল নিতে গেছিল, তো তার থানাতে একটা কথা শোনা গেছে যে থানাতে কান ধরে উঠবোস করানো হয়েছে, তারপর হচ্ছে গিয়ে মার দেওয়া হচ্ছে। তো সেখানে জিজ্ঞাসা করছে যে বলো তো বেলেবল যে অফেন্স আছে, সেই অফেন্সের মধ্যে কি কাউকে মার দেওয়া বা কাউকে কান ধরে উঠবোস করানো, এটা কি সম্ভব হয়? তো সম্ভব কোনটা হয় আর কোনটা হয় না, সেটা আমাদের এখন এখানে হলপ করে বলা খুব মুশকিল। তো সঙ্গীতা দিদিভাই কথাটা যখন বলেছে,
উনি নিশ্চয়ই কোনো কিছু বুঝেই বলেছে, উনি কথাটা বুঝেই বলেছে। আমি ওনার কথাটা দিয়ে বুঝছি, কারণ উনি তো বলেছেন কথাটা ভিডিওর মধ্যে। এবার এরা যে কতটা বড় মিথ্যেবাদী, এরা যে কতটা বড় অ্যাক্টিংবাজ, সেটাও তো আমরা জানি। সেটাও যখনও মানে এই ধারার মধ্যে, ধারার আন্ডারে পড়ে ওর উপর এফআইআরও হয়েছে, তখনও পর্যন্ত হম্বি তম্বি চম্বি করছিল তো, লাইভ খুলে খুলে। তখনও তো ভেবেছিল যে কিছুই হবে না, হম্বি তম্বি চম্বি করে কোথায় সঙ্গীতাদি, সীমা, ধরিত্রী, সোমা সবাইকে তো ছোট করছিল না। আর কারণ তখন সে নিজের অনেক বড় বড় কন্ট্যাক্টস লাগিয়েছিল, সে নিজে অনেক বড় বড় কন্ট্যাক্টস লাগিয়েছিল। তাহলে এটার কোনো এক্সপ্লেনেশন আছে কি, যে একজনের ওপরে যখন পুলিশ মনে করেছে যে এফআইআর একটা 505 ধারা, তার ওপর যে মানে যে এফআইআরটা হচ্ছে তার ওপরে সেই এই ব্যক্তির নাম থাকবে, তাহলে সে কি করে একজন পলিটিক্যাল ইনফ্লুয়েন্সার, মানে কোনো পলিটিক্যাল পার্সনের ইনফ্লুয়েন্স খাটিয়ে চেষ্টা করতে পারে কোনো কিছুর? এগুলোও কি আইনের বইয়ের মধ্যে আছে? নেই তো। এটাও তো আইনের বিরুদ্ধ কাজ করেছে, আইন বিরুদ্ধ কাজ করেছে। সেটাও তো সঙ্গীতা দিদিভাইয়ের মুখেই আমরা শুনেছি যে সর্বোচ্চ লেভেলে গিয়ে চেষ্টা করেছে, রাজ্যের সর্বোচ্চ লেভেলে গিয়ে চেষ্টা করেছে যে যাতে এই ধারা থেকে তার নাম উঠে যাক, বা যে কোনো হোয়াট এভার ইট মেবি, চেষ্টা করেছে নিজেকে ক্লিন করার। তো সেটাও কি কোনো রকমভাবে সাংবিধানিক কাজ, তাই না? সেটা কি সাংবিধানিক কাজ? আমি মামাইকে জিজ্ঞাসা করতে বলবো ওকে, যখন ও স্ক্রিন শেয়ার করবে মামাইয়ের সাথে, মামাই যেন প্রশ্ন করে যে গ্রুপের কথা বলছো, গ্রুপে তুমি সীমাদির যে এসছিল, মামাই মনে হয় সীমাকে সীমাদিই বলে ডাকে, তো সীমার যেটা এসছিল লিগ্যাল নোটিশ, যেটা কিনা এই এমএসএলদের তরফ থেকে এসেছিল, সেটা কেন লুকাতে বলেছে? আর এই যে যাকে বলা হচ্ছে যে কান ধরে উঠবোস করেছে, মার খেয়েছে, এই কথাটা যদি অনৈতিক বা বেআইনি হয়, তাহলে এটাই বা কোন আইনে আছে যে রাজ্যের সর্বোচ্চ লেভেলে গিয়ে সে চেষ্টা করতে পারে? একবার এফআইআর যখন তার নামে হয়ে গেছে, কি করে চেষ্টা করতে পারে সেটা তোলার? সেটাই বা কোনখানকার নৈতিক বা আইনি কাজ, আইনসঙ্গত কাজ? তো আমাদের দেশে আইন আছে, আইনের ফাঁক আছে, আরও অনেক কিছু আছে, অনেক কিছু আছে, এবিসিডি থেকে পুরো জেড অবধি আছে, ঠিক আছে? খুব স্বল্প যাদের জ্ঞান না, তারা শুধুমাত্র ওই ভিডিওতে জ্ঞানই দিতে বসতে পারে, ওই জ্ঞানের ধারে পাশেও আসতে পারে না, যেমন কিনা এই অশিক্ষিত ডিগ্রিধারী। তো যাই হোক, মামাইকে তো একটার পর একটা প্রশ্ন, সেখানে তার মধ্যে অবশ্যই সঙ্গীতা দিদিভাইকে মাঝখানে রেখে, তো সেখানে বলছে যে সঙ্গীতা দিদিভাই দিনের পর দিন বলছে যে অনৈতিকভাবে ও টাকা তুলেছে, অনৈতিকভাবে টাকা তুলেছে, মিথ্যে কথা বলে টাকা তুলেছে। তো অবশ্যই মিথ্যে বলেছে না সত্যি তুলেছে। সবচেয়ে বড় অনৈতিক কাজ হচ্ছে ইউটিউবে এখানে এসে কিউআর কোডের মাধ্যমে টাকা তোলা। ও কি কাজের জন্য বলেছিল আমাদেরকে টাকাটা লাগবে? ওর কেস করার জন্য, তাই তো? এমএসএল ওর বিরুদ্ধে কেস করেছে, সেই কেসটা লড়ার জন্য ওর টাকা লাগবে। আর লাগবে এমএসএল ওর মানে যেটা লিখেছিল, যে কেসটা দিয়েছে তার মধ্যে বলেছে যে ওরা যা ওর বিরুদ্ধে এক একটা অভিযোগ নিয়ে এসছে, সেই অভিযোগ যদি সত্যি প্রমাণিত হয়, তাহলে ওকে এমএসএলদেরকে 25 লক্ষ টাকা অ্যাজ আ জরিমানা দিতে হবে, অ্যাজ আ ফাইন দিতে হবে, কি না এমএসএলদের ভাবমূর্তি নষ্ট করার জন্য, আর ওদের ইনকাম, ভাবমূর্তি নষ্ট হওয়ার ফলে ওদের যে ইনকাম নষ্ট হয়েছে তার জন্য সেই বাবদ 25 লক্ষ টাকা দিতে হবে। আর এই কথাটা বলেই ও টাকাটা তুলেছে কিউআর কোডের মাধ্যমে। সবার আগে একটা কথা বলুন, এমএসএলদের পেছনে লাগতে বা এমএসএলদের সত্যি উদ্ঘাটন করার জন্য দর্শকরা কি ওকে দায়িত্ব দিয়েছিল? ও তো নিজেই দায়িত্ব নিয়েছে। ওর নিজেই মনে হয়েছে যে এই অন্যায় করছে, এই অন্যায়টা আমার তুলে দেওয়ার দরকার, তাই তো? আমরা প্রত্যেকে যারা সমালোচনা করি তারা প্রত্যেকেই তো আমরা তাই করি, যে আমার মনে হচ্ছে এই ভুল করছে, এটার বিরুদ্ধে আমার বলা উচিত, সেটাই তো করি। দর্শকরা তো আমাদেরকে বলে দেয়নি। হ্যাঁ, দর্শকরা এসে আমাদের হয় সেটার জন্য অ্যাপ্রিসিয়েট করতে পারে, বা তারা বলতে পারে যে না ভুল বলছো বা ভাল লাগলো না, এরকম কিছু একটা অপোজ করতে পারে, তাই তো? তো দিন রাত ধরে এমএসএলদের নিয়ে 3 বেলা করে ভিডিও করে ও করেছে, তাদের সম্পর্কে সত্য উদ্ঘাটনের নামে একটার পর একটা ও পার্সোনাল অ্যাটাক, শুধু না লেভেল মাত্রা ছাড়িয়ে গিয়ে একটা বাচ্চার জন্ম পরিচয় পর্যন্ত জানতে চেয়েছে। তার পেছনেও লজিক দেখিয়েছে কি, যে না বাচ্চাটার বাবা যেহেতু ফিজিক্যালি চ্যালেঞ্জ, তাহলে সে কি করে বাচ্চার বাবা হতে পারে, আমি জানতে চাই। তো এটা জানার অধিকার তো স্বয়ং বাচ্চার বাবারও নেই। আমি যেটা জানি যে মা যদি বলে যে তোমার বাচ্চা, এটা তোমার বাচ্চা, তো সেটাই তাকে মানতে হবে, এরকমই আর কি নিয়ম, তাই তো?
এটাই তো আমরা জানি, এটাই আমাদের সামাজিক নিয়ম। তো সেক্ষেত্রে ও বলছে যে না, ওর লজিক আছে এর পেছনে জানার। তো সেখানে এই ধরনের দিনের পর দিন 3টে করে ভিডিও বানিয়ে গেছে, গোটা 1.5-2 বছর ধরে বানিয়েছে। মনিটাইজেশন অফ করে তো করেনি, মনিটাইজেশন কি অফ করে করেছে? ও তো এগুলো করে ইনকাম করেছে, তাই তো? তাহলে যেখানে সে ইনকাম করেছে একটা জিনিসের জন্য, সেই জিনিসটা ইনকাম করার জন্য তো তোমাকে ইনভেস্টও করতে হবে। তো আমাদের এখানে প্রথমে ইনিশিয়াল ইনভেস্ট কি? আমাদের ফোনের যে নেট সেটা। এবার তারপর এই ধরনের যদি বিজনেস, আমি মাত্রা ছাড়িয়ে বিজনেস করি ইনকাম করার জন্য, তখন এই ইউটিউবের ক্ষেত্রে কিন্তু তোমাকে তারপরে ইনকাম করার পরেও কিন্তু ইনভেস্ট করতে হবে। কিসে? না এই যে আইন কানুন এইসবের দৌড়ের জন্য তোমাকে ইনভেস্ট করতে হবে। তো সেই ইনভেস্টটা তো যেখান থেকে ইনকাম করছো সেখান থেকেই দেবে। তাহলে দর্শকদের ওপর কেন দায় ও চাপাতে পারে? এটাই তো সবচেয়ে বড় অনৈতিক ব্যাপার। সবচেয়ে বড় অনৈতিক ব্যাপার তো এটাই। তুমি যখন ইনকাম করেছো সেখান থেকে বেশ ভালো ইনকাম করেছো, তাহলে এবার তোমার যা ফল সব তো তোমাকেই ভোগ করতে হবে। এবার দর্শকদের কি করার আছে? দর্শকরা তোমাকে মানে ভিউজ দিয়েছে, তোমাকে তো সেখানেই ইনকাম করার রাস্তা করে দিয়েছে। তুমি দর্শকদের কাছে আরও বেশি ভিউজের দাবি করতে পারো যে দেখো তোমরা ভালোবেসেছিলে বলে আমি এই ভিডিওগুলো করেছি, তোমরা অ্যাপ্রিসিয়েট করেছো, আজ আমি এই ভিডিওগুলো করার জন্য আমার এই পরিণতি হতে চলেছে। তোমরা আমাকে কিন্তু আরও বেশি বেশি করে ভিউজ দাও, আমি দরকার পড়লে আরও একটা ভিডিও বেশি বানিয়ে দিচ্ছি, তোমরা সেটা দেখো, দেখে আমাকে আরও ভিডিও দাও, সেই টাকাটা দিয়ে আমি আমার আইনি লড়াই লড়বো। এটা যদি হতো, এটা হতো নৈতিক বিষয়। কিন্তু জাস্ট পয়সা তোলা, আর সেই পয়সাটাও ও আজকে প্রিয়ার কথা বলছে যে প্রিয়া টাকা তুলেছে কোন কাজে, যে কাজের জন্য বলেছিল সেই কাজ না করে অন্য কাজ করেছে। প্রিয়া টাকা তুলেছে ওর ছেলের চিকিৎসার জন্য, ওর ছেলের বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করার জন্য বলেছিল টাকা দাও। তো পরবর্তীকালে ও দেখলো যে এই মুহূর্তে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট না করলেও চলবে, তার বদলে আমার অন্য আরেকটা চিকিৎসা আছে, আগে সেটা করে নিই। মোদ্দা কথা হচ্ছে বাচ্চাটার চিকিৎসা, সেখানে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট হলো নাকি মেডিসিন দিয়ে ঠিক হলো, নাকি কোনো অপারেশন করে ঠিক হলো, নাকি প্লেন রক্ত চেঞ্জ করে ঠিক হলো, সেটা তো কারোর লুকআউট নয়। আর এই কথাটা উঠেছিল বলে কিন্তু প্রিয়ার টাকা পর্যন্ত যারা চেয়েছে তারা প্রত্যেকে কিন্তু প্রিয়ার কাছ থেকে টাকা ফেরত নিয়েছে। তাহলে আর প্রিয়ার ওপরে কি করে আঙুল উঠতে পারে? তার মানে যারা টাকা নেয়নি তারা ইচ্ছা করেই নেয়নি, তারা হয়তো চায় যে বাচ্চাটার চিকিৎসা হোক। তাহলে প্রিয়ার ওপরে ও দিনের পর দিন কি করে এখনও এই অ্যালিগেশনটা লাগাচ্ছে যে প্রিয়া অনৈতিকভাবে টাকা তুলেছে। তো সবার আগে তো সেই জন্য ওর ওপর কেস করা উচিত, প্রিয়ার উচিত ওর ওপর কেস করা। যে প্রিয়া যেখানে বলে দিয়েছে যে হ্যাঁ তোমরা যার টাকা তোমরা বলো, প্রমাণ দাও, আমি তোমাকে টাকা ফেরত দিচ্ছি, তারা যাদের মনে হয়েছে তারা টাকা ফেরত নিয়েছে, যারা নেয়নি তারা মনে করেছে যা দিয়েছি, ঠিক আছে। তাহলে আর এখানে প্রিয়ার ওপর কোনো কথা আসার মানে জায়গায় নেই। তার সত্ত্বেও ও কি করে বললো প্রিয়ার কথা? দিনের পর দিন বলে যাচ্ছে যে প্রিয়া অনৈতিকভাবে টাকা তুলেছে। প্রিয়া টাকা তুলেছে ছেলের চিকিৎসার জন্য, ছেলের চিকিৎসা করাবে, সেটা কোনো মানে নো ম্যাটার যে সেটার জন্য বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট হলো বা না। আমরা বাচ্চাটাকে সুস্থ দেখতে চাই, আমরা শুধুমাত্র বাচ্চাটাকে সুস্থ দেখতে চাই, সে যেভাবেই হোক। দরকার পড়লে যদি হোমিওপ্যাথি ওষুধ খেয়েও যদি বাচ্চা ঠিক হয় হোক। যারা পয়সা দিয়েছে তারা তাদের পয়সাটাই দিয়েছে বাচ্চাটা যাতে সুস্থ হওয়ার জন্য। সেখানে ও একটা বাচ্চার জন্ম পরিচয় জিজ্ঞাসা করে তার জন্য টাকা তুলেছে, সে নিজেকে বলছে কত বড় মহান, আর প্রিয়াকে বলছে যে ও এরকমভাবে টাকা তুলেছে। ভাবতে পারেন মানে কত রকমের ছোট লোক এই পৃথিবীতে আছে। এই হচ্ছে তার মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট প্রকৃতির একটা ছোট লোক, প্রমাণ কেন দেবে না? ও যখন প্রমাণ প্রিয়ার ক্ষেত্রে চাইতে পারে, প্রমাণ চাইতে পারে, ওএমএসএলদের ক্ষেত্রে প্রমাণ চাইতে পারে যে দেখাও কত টাকা খরচা হয়েছে তোমাদের এই ইসের জন্য, কি যেন বলে, চিকিৎসার জন্য। তোমরা চিকিৎসার নামে টাকা তুলেছো আর বাড়ি করেছো। ওরা বলেছে যে আমরা আমাদের ইউটিউবের ইনকাম থেকে বাড়ি করেছি, ও বলেছে না, চিকিৎসার নামে তোমরা অনেক টাকা তুলেছো আর সেই টাকা দিয়ে বাড়ি করেছো, তাই জন্য তোমাদের এখানে এখন দর্শকদের উচিত প্রমাণ দেওয়া। তাহলে চিন্তা করে দেখুন, তাহলে ওর উচিত নয় কি সব হিসাব দেওয়া? একেবারেই উচিত, সববার মানে উচিত ওর কাছ থেকে হিসাব চাওয়া যে কোন কিসের জন্য ও টাকা নিতে পারে। কোনো রকমভাবে ও যেখান থেকে ইনকাম করেছে তার জন্য খরচা করবে। তো যাই হোক, আজকে বলল যে আমাকে যারা দৌড় করাচ্ছে আমিও তাদের দৌড় করাবো। ও করাক দৌড় করা। এক একজন
ইন্ডিভিজুয়াল দৌড়ে আসবো আর ওকে সবাই মিলে দৌড় করাবো, দেখি দেখি কত দম। এবার তো একেবারে সঙ্গীতা দিদিভাইয়ের ওপর ওর রাগ ফেটে পড়ছে, বলছে যে আমার মধ্যে কি কোয়ালিটি আছে না আছে সেটা বিচার করার মানে অধিকার কি আমি ওনাকে দিয়েছি? আমি কি ওনাকে ডেকেছি, বলেছি যে আসুন এসে দেখুন আমার কোয়ালিটি আছে কি নেই? তো ও তাহলে এবার দেখা যে কোন কোন ব্লগাররা ওকে ডেকেছিল যে এসো আমাকে বিচার করো। একমাত্র যে মন্দিরা, সেও তো এখন বলছে যে ছেড়ে দাও, সেও তো বলছে। তো সেরকম ও যাদের যাদের নিয়ে ভিডিও করে তাদের মধ্যে কে কে আছে ওকে ডেকেছে, ইনভিটেশন দিয়েছে যে এসো গো এসো, দোষ গুণ বিচার করো। যারা দালালি করিয়েছে তারা আলাদা বিষয়, তারা সাময়িক দালালি করিয়েছে, আবার দালালির থেকে কাজ হয়ে গেছে, লাথি মেরেও বার করে দিয়েছে। তো ও যেই অধিকারে সবার আলোচনা করে, কোয়ালিটি বিচার করে, সমালোচনা করে, সেই অধিকারেই সঙ্গীতা দিদিভাইও ওর কোয়ালিটি বিচার করতেই পারে। ওর সেখানে আপত্তি করার কিচ্ছু নেই। ও শুধু ভেতরে ভেতরে জ্বলতে পারে, জ্বলে পুরো আমাদেরকে এইরকমভাবে যে জ্বলছে সেটা দেখাতে পারে। আর এই যে সেটাই পুরো জোকারপনা মনে হচ্ছে, জোকারপনা মনে হচ্ছে। হ্যাঁ, ও বলছিল না যে জোকারদের মধ্যেও কোয়ালিটি আছে, হ্যাঁ ওর মধ্যে সেই জোকারের কোয়ালিটিই আছে, সেই জোকারের কোয়ালিটি শুধু রয়েছে, কোনো লজিক্যাল কোয়ালিটি নেই। সেই জন্য এই কথাটা বলতে পারে যে আমি কি ডেকেছি ওনাকে যে আমার কোয়ালিটি বিচার করো। কে কাকে ডাকে এখানে, কে কাকে ডাকে? যার যাকে নিয়ে ইচ্ছা হবে বলবে। ভিডিও করিস না, সঙ্গীতা দিদিভাইও আর বলবে না তোর কোয়ালিটি বিচার করতে যাবে না, ভিডিও করা বন্ধ করে দে, ভিডিও করা বন্ধ করে দে, আর কেউ করবে না। প্রত্যেকেরই যারই মনে হচ্ছে যে আমাকে নিয়ে কেন বললো, আমাকে নিয়ে কেন বললো, তাদেরকেই বলবো। এরকম অনেকে আছে, পাগল ছাগল ছাগলি বাগলি অনেকে আছে, তাদের আমাকে কেন বললো, আমাকে কেন বললো। ভিডিও যে করবে তাকে নিয়েই বলা হবে, অবশ্যই সেটা লিমিটের মধ্যে থেকে যেটুকু বলা যায় সেটুকুই। তো ঠিক আছে, তো অবশ্যই বেশ করেছে, যেই অধিকারে তুই সবাইকে নিয়ে কথা বলিস সেই অধিকারে সঙ্গীতা দিদিভাই তোকে নিয়ে কথা বলবে। এরকম সঙ্গীতা দিদিভাইয়ের মতো আরো অনেকে যারা আছে প্রত্যেকে তোকে নিয়ে কথা বলবে, ঠিক আছে? তার জন্য তাকে কোনো রকমভাবে কোনো দেখাতে হবে না ইনভিটেশন কার্ড। যোগ্যতা আছে বলেই তোর যোগ্যতার ওপরে আঙুল তুলতে পারে, বুঝতে পেরেছিস? তো যাই হোক, বুঝতে পারলাম ওর এত রাগের কারণটা কি। কারণ ও ভালো করে বুঝতে পারছে যে ওর বিরুদ্ধে যেগুলো হচ্ছে, সঙ্গীতা দিদিভাই যে পদক্ষেপ নিচ্ছে, নিজেই বলেছে যে ওর শাস্তি হবেই হবে। ও খুব ভালোই বুঝতে পারছে যে এগুলো হবে। আর হয়রানি, টাকা পয়সা খরচা সেগুলো তো পরের কথা, শাস্তিটা আরও অনেক বড় বিষয়। সেই শাস্তি যে পাবেও সেটাও বুঝতে পারছে। সেই জন্যই এরকমভাবে সঙ্গীতাদির ওপর ঝাঁপিয়ে পড়েছে যে সঙ্গীতাদি নাকি অন্যের অসহায়তার সুযোগ নিয়ে ঘর মোছায়, বাসন মাজায়। ঠিক আছে, করুক, প্রমাণ করুক। আর সেই বা যে মানে কারুর ঘর মুছতে, বাসন মাজতে বললেই যে বাসন মাজা, ঘর মোছা সেটা সেই চাপে পড়ে করেছে না ভালোবাসায় করেছে, সেটা তো অবশ্যই দেখতে হবে খতিয়ে, তাই না? তো ও যে বলছে যে চাটুকারিতা করি না, সেই চাটুকারিতা যেটা মামাইকে বললো, চাটুকারিতাও করে না, অন্যায় দেখে ও চুপ করে থাকে না। তাহলে এই মন্দিরার কেসে, এই যে টিনের কেসে যেগুলো করছে, সেগুলো কি করছে? পরবর্তীকালে মানে একটা সময় যে বলেছিল যে হ্যাঁ আমি তখন জেনে বুঝেও বুঝতে পারিনি, আমি তখন এগুলো করেছি, আমাকে দিয়ে যা যা করিয়েছে সেগুলো আমি করতে বাধ্য হয়েছি, যে কিনা নিজে ভিডিওর মধ্যে পর এই কথাগুলো স্বীকারোক্তি হিসাবে দিয়ে গেছে। তার কি আর এই কথাটা মানায় যে আমি চাটুকারিতা করি না? সে তো প্রত্যেকটা পদক্ষেপে বলেছে যে আমাকে দিয়ে এরকম করানো হয়েছে। যখন দর্শকরা বলেছে তুমি কি কচি বাচ্চা, এখন যখনই এই কথাগুলো বলে, ওকে বলতে হয়, তখন বলে যে হ্যাঁ আমাকে দিয়ে এরকম করেছে, আমিও তো বাচ্চা ছিলাম না, করেছি। এখন ভালোবাসার দোহাই দেয়, ভালোবাসার দোহাই দেয়। তো এরকমই সঙ্গীতা দিদির ঘর মুছেছে, বাসন মেজেছে, কাপড় কেচেছে ভালোবাসা দিয়ে। আর আজ যেই স্বার্থ চটে গেছে, বলছে আমাকে জোর করে করিয়েছে, আমাকে ব্ল্যাকমেল করে করিয়েছে, বা আমাকে অসহায়তার সুযোগ নিয়ে করেছে। সেই মানুষগুলো ওরই মতো। যদি কেউ সঙ্গীতা দিদিভাইয়ের সম্পর্কে কথাটা বলে থাকে, তাহলে সেই মানুষগুলো ওরই মতো। সেম কেস এই মন্দিরার কেস, ওর আর মন্দিরার কেস সেম কেস হয়েছে, যে তখন করে গেছি, তারপর এখন যেই স্বার্থ চুকে গেছে, এখন বলছে যে আমাকে দিয়ে করানো হয়েছে অসহায়তায় সুযোগ নিয়ে। তো বুঝতে পারছেন? তো যাই হোক, মামায়ের যা শিক্ষা, তাতে ওকে আর আমাকে শিখিয়ে দিতে হবে না যে একে কি করে কি উত্তর দিতে হবে।
একে যদি প্রথম দিকে স্টাডি করে থাকে, যদি জেনে থাকে এর সম্পর্কে, তাহলে মামাই আমি কি বললাম তার চেয়ে আচ্ছা করে ধুয়ে দেবে ওকে, এটুকু আমার বিশ্বাস। ঠিক আছে, সঙ্গীতাদি যে ওর একেবারে দুঃখটি রাখবে হাত দিয়ে দিয়েছে সেটা বোঝাই গেল। আজকে বাধ্য হয়ে বলল যে 1 লক্ষ টাকাও ওঠেনি, 1 লক্ষ টাকাও ওঠেনি। অত চিন্তা করার কোনো বিষয় নেই, অত চিন্তা করার কোনো বিষয় নেই। তোর মুখে 1 লক্ষ টাকা ওঠেনি বললেই যে সেটা বিশ্বাস করে নেবে সঙ্গীতা দিদি ভাই, এরকম কোনো বিষয় নয়। কারণ তোকে মিথ্যে কথা বলতে প্রচুর মানুষ দেখেছে। ঠিক আছে, তুই এখন ভাবছিস যে 1 লক্ষ টাকাও ওঠেনি, এটা যদি বলে দিই তাহলে ওরা ভাবে 1 লক্ষ টাকাও তো ওঠেনি, বাদ দাও। প্রমাণ দিবি, সেটা প্রমাণ দিবি। তুলেছিস কেন? ইনকাম করেছিস এখান থেকে, ইনকাম করেছিস, তার জন্য তোর বিরুদ্ধে ভুলভাল কথা বলেছিস, ইনকাম করার জন্য তার বিরুদ্ধে তোর বিরুদ্ধে কেস হয়েছে। অনেকে কেস করছে। কজন মানুষ এখান থেকে কিউআর কোডের মাধ্যমে টাকা তুলছে? কজন মানুষ তুলছে? হ্যাঁ, এটাই তো সবচেয়ে বড় অনৈতিক কাজ। কেন যেখানটা ইনকামের রাস্তা সেখানে আবার টাকা কেন ভিক্ষা নিবি? তো যাই হোক, ওই কথাটা বললোই আজকে এই জন্যই, যাতে এই বিষয়টা নিয়ে আর ফার্দার এগোনো না হয়। কিন্তু এই বিষয়টা নিয়ে অবশ্যই এগোনো উচিত, ওর কাছ থেকে দেখতে চাওয়া উচিত আরটিআই। আমি তো বলেছিলাম যারা টাকা দিয়েছে তাদের মধ্যে অনেকেই আছে, তারা আরটিআই করুন যে কি হিসাবে আপনার টাকাটা কোন খাতে খরচা হলো। কিছুই দেখাচ্ছে না, কিচ্ছু দেখায়নি কোথায় খরচা হয়েছে। ঠিক আছে, কিচ্ছু এগোয়নি। তাহলে ওকে দেখাতে বলুন যে কত টাকা ঠিক ওর খরচা হয়েছে আর কত টাকা ও টাকা মানে তুলেছে। ঠিক আছে, আজকে মামাইকে নিয়ে বলছে যে তুমি তোমার শিক্ষা অন্য জায়গায় খারাপ কাজে লাগাচ্ছ। সঙ্গীতা দিদিভাই যেই বলেছে যে এরকম 2-1টা এমএ ওদিক পড়ে আমার চলে যায়, তখনই খুব খারাপ লেগেছে। হ্যাঁ, তোর মতো যে কিনা ওই যেরকম মানে যার শুধু ডিগ্রিটাই এমএর আছে, এমএর কোনো শিক্ষা নেই, সেই রকমের কথা বলেছে, সেই রকম বলেছে। ঠিক বলেছে, একদম ঠিক বলেছে। তো যাই হোক, মানে কি যে প্রচণ্ড রেগে গেছে বুঝতেই পারছি খুব ভালো করে। তো তারপর সবশেষে আসলো ওর ভাইয়ের প্রসঙ্গ, যে হ্যাঁ আমি চেয়েছিলাম যে ওর বিরুদ্ধে পিটিশন করার জন্য, কিন্তু তারপর আর করিনি। কারণ ও ভালো করে জানে যে আমি যদি ওর বিরুদ্ধে পিটিশন করি ও কি আমায় ছেড়ে দেবে। যে কথাটা ও আজকে ভিডিওতে বলেছে যে আমাকে যদি তোমরা দৌড় করাও আমিও কি দৌড় করাবো না। তো তেমনি ভাইয়ের কাছে ওর যা আছে, ওরা দুজনে মিলে যেভাবে পার্টনার অফ ক্রাইম ছিল, যা দুজনে মিলে ক্রাইম করেছে, একে অপরকে যদি সামনে নিয়ে বসে না, তাহলে পুরো দুজনেরই ভান্ডা ফুটে যাবে। তবে দুজনকে সামনাসামনি তো হতে হবেই, আমার জন্য। ঠিক আছে, এইটুকুই বলে গেলাম। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা এই অবধি রাখছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।